রংপুর দখল করতে চাইলে আমরা কলকাতা দখল করব। আজকাল ওপার বাংলার কিছু মঞ্চ থেকে এই ধরনের সস্তার হাস্যকর গর্জন শোনা যাচ্ছে হামেশাই। আমরা যখন বলবো যে রংপুরকে দখল করে নেব, তখন তারাও নাকি বলবে যে আমরা ক্যালকাটা মানে কলকাতাকে দখল করব। এতদিন ভারত তার প্রতিবেশীদের আবেগ ও পরিবর্তনকে অলওয়েজ সম্মান জানিয়ে অনেক শান্ত থেকেছে, অনেক চুপ থেকেছে। কিন্তু ভারতের এই ভদ্রতাকে যদি কেউ দুর্বলতাকে ভেবে ভুল করে, তবে তাকে মাটিতে নামিয়ে এনে বাস্তবতার মুখোমুখি দাঁড় করানোই আমাদের দায়িত্ব। ওপার পারে বসে যারা দাদাগিরি শেষ আর কলকাতা দখলের ফাফা স্লোগান দিচ্ছে, তাদের মনে করিয়ে দেওয়া দরকার, স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবা স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয়, তখন পিঠ বাঁচানোর জায়গা সেটাও থাকে না। না লুঙ্গিতে সামলানো যায়, না লুঙ্গি দিয়ে ঢাকানো যায়। যাই হোক, তাই সময় থাকতে সাবধান হও। আজকের আলোচনায় আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং কিছু সলিড ডেটা আর রূঢ় বাস্তব সত্য নিয়ে ওপার বাংলার ওই ফাঁকা আওয়াজের জবাব দেব। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বেশ কিছুদিন আগে আমি আপনাদের একটা ভিডিও বানিয়েছিলাম বা বলেছিলাম সেখানে যে ভারত কি রংপুর কিনতে চলেছে সে বিষয়ে, আর সেখানেও বহু বাংলাদেশি উগ্রবাদী ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী জঙ্গি সন্ত্রাসী বা মৌলবাদীরা অনেক বড় বড় করে কমেন্টে বিভিন্ন রকম কটূক্তি থেকে বিভিন্ন রকম কথা বলেছিল। হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, বাল ফেলেঙ্গা, এ দখল করেগা, টুকরো করেগা, জিহাদ হয়েগা, তারপরে আরও কত কিছু ফালানা ফালানা ফালানা। সেখানে তাদের এটাও দখল ছিল যে তাদের আল্লাহর গজব পড়বে, ভারতকে 60 টুকরো করবে, কালেমার পতাকা করবে, এই আলফাল বালছাল আরও অনেক কিছু, না জানি কত কিছু বলেছিল। কিন্তু এখনকার সত্যি কথা বা সেদিনকার সত্যি কথা শুনে অনেকের তো আবার তেলে বেগুনে জ্বলে উঠেছিল। ওই যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি। বর্তমানে বাংলাদেশের অবস্থাও হয়েছে ঠিক ওই রকম। এরা ভাঙবে তবু মস্কাবে না। এরা নিজেরাও জানে না এদের দেশের দুর্বলতা সম্পর্কে। এরা সোশ্যাল মিডিয়ায় সুপার পাওয়ার, কিন্তু বাস্তবে তো লুঙ্গি দিয়েও নিজেদের বডি সামলানো থাকে না। একটা পরনে ঠিকঠাক লুঙ্গি জোটে না। এরা জানে যে ভারতের দয়াতে এদের জীবনযাপন করতে হয়, কিন্তু না, তাও এরা সোজাভাবে এটাকে কিছুতেই মেনে নেবে না। আরে মশাই, আমার তো আর আপনাদের মতো কোনো তথ্য ছাড়া অযথা চেঁচামেচি করি না। আর করবই বা কেন? যেটা আছে সেটাই বলি। আমরা যেটা সত্যি সেটাই তথ্যভিত্তিকভাবে আপনাদের সামনে প্রকাশ করি। এবার ঠিক ভুলটা সঠিকভাবে বুঝতে শিখুন। সাম্প্রতিক ফের ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হুঁশিয়ারি এসেছে যে রংপুর নাকি হাতছাড়া হওয়ার ভয়ে ওনারা কলকাতা দখল করতে চলেছেন। হ্যাঁ, কলকাতা। ইতিহাস ভূগোলের কোনো জ্ঞান আছে কি ওনাদের? না শুধুমাত্র হুজুরদের কিভাবে পিছন ভোগা মারতে হয় সেই সম্পর্কে জ্ঞান আছে? তো খারাপভাবে নেবেন না, যেটা হচ্ছে সেটাই বলছি বাংলাদেশের ঘরের ভেতরে। নাকি সেটাও নেই? নাকি স্যার মাইক পেয়ে চিৎকার করছেন যে কলকাতা ভারতের প্রধান অন্যতম অর্থনৈতিক আর ঐতিহাসিক ভরকেন্দ্র, যা পাহারা দেয় বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র বাহিনী। সেই কলকাতা দখল করার কথা মুখে আনার আগে অন্তত 3 বার হলেও তাদের ভাবা উচিত রিয়েলিটিটাকে। সেই সঙ্গে ওনারা যে 2 লাখ নিয়মিত সেনার সাথে 1 কোটি বেসামরিক তরুণের গল্প বলছেন, তারা কি জানেন আধুনিক যুদ্ধ লাঠিসোঁটা সস্তা দেশি বন্ধু আর ওই আল্লাহর ওপর গজব বা আল্লাহর ওপর ভরসা করে কোনো কিছু চলে না? তাহলে যদি তাই হতো, তাহলে গাজাবাসী আর ফিলিস্তিনবাসী ইসরায়েলের হাত থেকে তাদের বোম আর তাদের আক্রমণকে তারা বাঁচিয়ে ইসরায়েলের ওপর ভারী পড়তো। কিন্তু আল্লাহ কোথায় জানি না। যাই হোক, বাস্তবতায় ফিরে আসি। যুদ্ধ হয় 5ম প্রজন্মের যুদ্ধ বিমান দিয়ে, পারমাণবিক সাবমেরিন, ক্রুজ মিসাইল আর সাইলেন্ট গাইডেন্স ডিফেন্স সিস্টেম দিয়ে, এমনকি স্যাটেলাইট আর গাইডেড ডিফেন্স সিস্টেম দিয়ে। ভারত যদি কেবল তার ফাইটার জেটার মিসাইল সুইচগুলো একবার জাস্ট অন করে দেয়, তাহলে ওপার বাংলার এই 1 কোটি স্বঘোষিত বাহিনী কার্যগত মাঠ ছেড়ে ঘর ফেরার পথ খুঁজে পাবে না। ক্যাজুয়ালি বা ভারতের যদি কোনো মিস্টেক বশত, যেমনভাবে পাকিস্তানে ভারতের ব্রহ্মোস গিয়ে পড়েছিল, ওইভাবে যদি ভারতের ঘরের ভেতরে একটা মিস্টেক হয়ে ব্রহ্মোস গিয়ে পড়ে, আল্লাহকে নামপার ছেড়ে দে বলে কোথায় গিয়ে বাঁচাবে সেটার অবস্থা থাকবে না। সুতরাং অতি উৎসাহী হয়ে এমন কৌতুক আর না করাই ভালো, যাতে নিজেদের হাসির পাত্র আর হতে হয়ে গোটা বিশ্বের কাছে কমেডিয়ান না হতে হয়। অন্যদিকে আবার ওনারা প্রশ্ন তুলেছেন, একই আকাশ একই বাতাস হলে সীমান্তে কাঁটাতারের বেড়া কেন, কিংবা প্রতিদিনই পুষিন কেন? দেখুন, এখানেও জবাবটা কিন্তু খুবই সোজা। আকাশ আর বাতাস এক হতে পারে, কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমানা নাগরিকত্ব কখনো এক নয়। ভারত নিজের সীমানা রক্ষা করতে কাঁটাতারের বেড়া দেবে নাকি চীনের প্রাচীর তুলবে, সেটা সম্পূর্ণ দিল্লির একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। ভারত কারো কথা অনুযায়ী চলবে না। এই কাঁটাতার কেন দিতে হয়েছে তা কিন্তু ওনারা ভুলে গেছেন। এবার যদি তাদের প্রশ্ন করে, আপনারা মায়ানমার সীমান্তে কেন কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য উদ্যুক্ত হয়েছেন? কেন? যেখানে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী যখন ভারতের সম্পদ, কর্মসংস্থান আর অভ্যন্তরীণ নিরাপত্তার ডেমোগ্রাফিকে হুমকির মুখে ফেলে, তখন কোনো দায়িত্বশীল রাষ্ট্রই চুপ করে বসে থাকতে পারে না। বিশ্বের সুপার পাওয়ার আমেরিকায় তাদের দেশের বর্ডারের পাশ দিয়ে বড় বড় পাঁচিল বা এমনকি বড় বড় সীমানা সুরক্ষা ব্যবস্থা দিয়ে রেখেছে, ইসরায়েলের কথা বাদই দিলাম। আর তাই ভারতও তার প্রয়োজন মতো পদক্ষেপ নিয়েছে।
আর এখানে পুশিনের যে অভিযোগটা ওনারা তুলেছেন না, সেটা আসলে ভারতেরই আইনি অধিকার। যারা কোনো বৈধ নথিপত্র ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হোক, দাদাগিরি নয়, বরং এটা আন্তর্জাতিক আইন। ভারত কোনো ধর্মশালা কিংবা আশ্রম নয় যে কেউ এসে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করবে আর আমরা তাদেরকে আমাদের ট্যাক্সের টাকায় বসে বসে খাওয়াবো ফ্রিতে। এছাড়া তিস্তার ফারাক্কা জল নিয়েও ওনাদের অভিযোগের শেষ নেই। কিন্তু আসল সত্যটা হলো, উজানে থাকা ভারত তার নিজের কোটি কোটি টাকা কৃষকের জলের চাহিদা মেটানোর পর তবেই সেটি ভাটিতে জল দেবে। ভারতের নিজস্ব রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ সিকিমের কৃষকরা যখন জলের অভাবে ক্রমশ ভুগছে, তখন ভারত নিজের নাগরিকত্ব বঞ্চিত করে ওপারে বাংলায় নিজের জল বিলিয়ে দেবে। এমন আবদার কোনো যুক্তিতে করা হয়? কিভাবে করে এমন আবদার? যারা খাবেন তাকেই আবার চোখ রাঙাবেন। এভাবে কতদিন চালাবেন নিজেদের দেশের লোককে? এক্ষেত্রে মনে রাখবেন, সম্পর্কের ভিত্তি কিন্তু তৈরি হয় পারস্পরিক সমঝোতার মাধ্যমে। ওপার থেকে যখন নিয়মিত উগ্রতা, ভারত বিদ্বেষ আর সার্বভৌমত্ব আঘাতের হুমকি ছড়ানো হবে, তখন ভারত কেন তার অমূল্য প্রাকৃতিক সম্পদ আপনাদের সাথে ভাগ করে নেবে? ভাই, দাতার দানকে যখন আপনারা নিজেদের গায়ের জোরকে অধিকার বলে দাবি করবেন, তখন ভারতও আপনাদের জন্য তার দরজা বন্ধ করতে বাধ্য হবে। আর এটা কোনো দাদাগিরি নয়, এটা গিভ অ্যান্ড টেক পলিসি। বাংলাদেশের কর্নেল অলি আহমেদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ দুটো যুদ্ধবিমান বা সাবমেরিন কিনলে নাকি ভারতের পেটে মুসরাইনি শুরু হয়। আর সত্যি বলতে ওনাদের এই ভাবনা শুনলে খুব হাসি পায়। আচ্ছা, ভারত কেন ওনাদের দুটো খেলনা যুদ্ধবিমানকে দেখে ভয় পাবে? স্রেফ ভাবুন তো। ওনাদের মনে রাখা দরকার, 1971 সালে এই ভারতের সৈন্যরা নিজের রক্ত ঝরিয়ে জীবন দিয়ে তাদের স্বাধীনতা ছিনিয়ে এনে দিয়েছিল। আজ ওনারা যে সার্বভৌমত্বের অহংকার করছে না, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এই ভারতের সেনাবাহিনী। তারা আজ সেই স্বাধীনতাকে মানে না, অথচ ভারতের সাথে চুক্তিকে, সেগুলোকে মেনে বাতিল করার কথা বলে। ভাবুন এদের হাস্যকর ভাবনা চিন্তা বা মাইন্ডসেট। ভারতের মাথা ব্যথা কেবল তখনই হয় যখন আপনাদের সেই সামরিক অস্ত্র আর মাটিকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি করা বা কোনো জঙ্গি গোষ্ঠীকে মদত দেওয়ার পরিকল্পনা করা হয়। এনারা যেন ভুলে না যান যে ভারতের নিরাপত্তা আমাদের প্রথম আর শেষ অগ্রাধিকার। একসময় রংপুরে বীর তরুণ আবু সাইদ নিজের দেশের গণতন্ত্র আর অধিকারের জন্য বুক পেতে দিয়েছিল। কিন্তু ওখানে লজ্জাজনক বিষয় হলো, আজ ওখানকার উগ্র রাজনৈতিক নেতৃত্ব আর ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী জিহাদি মৌলবীরা সেই বীরের আত্মত্যাগ শুধুমাত্র ব্যবহার করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ আর আগ্রাসনের উস্কানি দিচ্ছে ক্রমশ। একটি তরুণ প্রজন্মকে শিক্ষা, কর্মসংস্থান আর আধুনিক প্রযুক্তির স্বপ্ন না দেখে তাদের হাতে বন্দুক তুলে দিয়ে ভারতের সাথে যুদ্ধের আত্মঘাতী খেলায় ঠেলে দেওয়া হচ্ছে সেখানে। তবে এই উগ্রতার আগুন কি আপনাদের নিজের ঘরে ছারখার করে ভবিষ্যতে? এমনটা কিন্তু মনে হচ্ছে। আপনারা যদি মনে করেন কাশ্মীর বা হিমাচল নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবেন, তবে এতটুকু ইতিহাস ঘেটে আসুন। দেখবেন যারাই ভারতের অখণ্ডতায় হাত দিয়ে এসেছে তারা কিভাবে শেষে ধুলোয় মিশে গেছে। পাকিস্তান দেখুন, আপনাদের আর নতুন করে কিছু বলতে চায় না, যেটা গোটা বিশ্ব দেখছে। আর কাশ্মীর তো ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে আর সেটাও থাকবে। সেখানে উকুঝুঁকি দেওয়ার সাহস যেন কেউ আর না দেখায়। দেখুন, ভারত সবসময় একটা কথা স্থিতিশীল বা ক্লিয়ারভাবে বলে দেয়, শান্ত আর সমৃদ্ধি প্রতিবেশী চেয়ে এসেছে, যেটা সর্বদা ভারত চায়। আমরা চাই না আমাদের সীমান্তে কোনো রকম অশান্তি থাকুক বা লাগুক। কিন্তু তার মানে এই নয় যে ওপার থেকে উগ্রবাদীরা ভারতের মানচিত্র নিয়ে ছেলেখেলা করবে, আমাদের অর্থনীতিকে অসম্মান করবে আর আমাদের বসে বসে তামাশা দেখব। ভারতের ঘরের ভেতরে ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা করবে, আমরা সব কিছু মেনে নেব, এমনটা মোটেও নয়। চুপ করে সব কিছু মেনে নেবো আর কোনো রকম প্রতিবাদ করবো না, এমনটা কখনোই নয়। আর ধুতি সামলানোর যে সস্তা নোংরা কটূক্তি ওনারা করছেন না, তার জবাবে আমরা অত্যন্ত শালীনভাবে দিতে চাই। ভারতের ঐতিহ্য, সংস্কৃতি আর সামরিক ক্ষমতা একই সাথে বজায় রাখতে জানে। আপনার আগে নিজের ঘর সামলান, নিজের ভঙ্গুর অর্থনীতি আর রাজনৈতিক অস্থিরতা থেকে নিজেদের মানুষকে বাঁচান। মাদ্রাসাগুলো থেকে শুরু করে মসজিদের ভেতরে হোগামারা বন্ধ করুন। মানুষ হয়ে মানুষের মতো মানুষত্ব বা বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করা শিখুন। ভারতের দিকে আঙুল তোলার আগে নিজেদের যোগ্যতাটাও একটু মেপে নিন। প্রতিবেশী হিসাবে সম্মান দিলে তবেই সম্মান পাবেন। আর যুদ্ধ কিংবা দাদাগিরি ফাঁকা আওয়াজ দিলে তার পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ। ভারতের দাদাগিরি চলে, কেননা ভারতের দাদাগিরি করার মতন যথেষ্ট কিছু আছে। ইভেন ভারতের পায়ের তলা মাটি শক্ত আছে। আপনারা কিসের বলে এত ফাঁকা আওয়াজ মারেন, যেখানে আপনার নিজের তলার পায়ের মাটি শক্ত নাই? আপনারা অন্যের ভরসায় করেন। গাছে মই তুলে দিতে সবাই চায়, কিন্তু উঠে গেলে মইটা অনেকেই সরিয়ে নেয়। তাই ভারতকে এই ধরনের ফাঁকা আওয়াজ কিংবা হুমকি দেওয়ার আগে আশা করি পরবর্তী সময় 10 বার হলেও ভাববেন। ভারত থেকে আমাদের যারা দর্শক দেখছেন, কি বলবেন বাংলাদেশের ওই উগ্রবাদী হুমকিদের জবাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।